নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। সকালবেলায় অনেক সকাল, এখন মেয়ের জন্য বানিয়ে দিচ্ছি আলুর পরোটা। আলুর পরোটাগুলো বেলে তারপরে শুকনো খোলায় খানিকটা ভেজে রেখে দিয়েছিলাম। তারপর এখন একটু মাখন দিয়ে এভাবে সাঁতলে দিচ্ছি। এরকম করে ভাজলে তেলের খরচ বা মাখন বা ঘি যাই বলুন না কেন, সেগুলোর খরচটা একটু কম হয়। তো যাই হোক, মেয়েকে বানিয়ে দেওয়ার পরেতে এরপরে আমার শ্বশুরমশাইকেও আমি বানিয়ে দেব। তবে আগের দিনে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা খুব একটা স্বাস্থ্যকর উপায় তো নয়, কিন্তু সকালবেলায় উঠে সমস্তটা করাটা একটু অসুবিধাজনক হয়ে যায়। আমার মেয়ের অনেক সকালবেলায় বাস আসে, সে মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে যায় ওই 6:15 নাগাদ। কাজেই অত সকালে সমস্তটুকু করা একটু অসুবিধাজনক কোনো কোনো সময় হয়ে যেতে পারে। পরিস্থিতি এক একদিন এক এক রকম থাকে, তো করে নেওয়াই যায়, কিন্তু তবুও করে নিলে একটু সুবিধে, যেহেতু সেই জন্য করে রাখা হয়। আপাতত আমার মেয়ে সমস্তটুকু নিয়ে সকালের প্রাত্যহিক সবটুকু মিটিয়ে দিয়ে তারপর সে এখন চলে যাচ্ছে স্কুলে। আজকে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তবে সৌভাগ্যক্রমে এখন এই মুহূর্তে মেয়ে যখন বেরোলো তখন খুব একটা বৃষ্টি নেই। তো এর পরেতে আমি করছি, আমার শ্বশুরমশাইয়ের জন্য ময়াম দিয়েছি, তারপর একটু আটা মেখে বানিয়ে দিচ্ছি ওনার জন্য আলুর পরোটা। আলুর পুর খানিকটা ছিল, আমি করতে করতেই ইতিমধ্যে চলে এলো আলপনা দি। তো আমার তাতে সুবিধেই হলো, আলপনা দি বেলে দিচ্ছে আর আমি ভেজে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরা খুব ভালো আছি। সকালবেলায় উঠে তো টুকুকে করে দিয়েছি, যদিও আটা মেখে রাখাটা খুবই অস্বাস্থ্যকর ব্যাপার। সকালবেলায় উঠে আটা মেখে করে দিলেই ভালো, কিন্তু ওই তারাবাগে মেয়ে আমাকে সময় দেবে না, সেই জন্যই তো করে ফেলা, করে রাখা আর কি। তো যথারীতি আজকেও সে টাকাটা দিচ্ছিল। যাই হোক, ঠিক আছে, আজকে আমার জন্য তার কোনো রকম দেরি হয়নি। তো আমি কালকেই একবার ভেবেছিলাম আটাটা মেখে রাখবো শ্বশুরমশাইয়ের জন্য, কারণ উনিও আলু পরোটা খেতে ভীষণ ভালোবাসেন। আর উনি বলেনও যেদিনকে টুকুরকে আলু পরোটা দিবি আমাকেও সেদিন দিবি। কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ছেলে এইসব ব্যাপারগুলোতে এখন খুবই আমাকে আটকে দেয়। বাবাকে এত ভাজা পোড়া ইত্যাদি ইত্যাদি ব্যাপার, 85 বছর পেরিয়ে 86 চলছে এই বয়সে মানুষকে, কিন্তু উনি খেতে বড্ড ভালোবাসেন এবং সুন্দর হজম করতে পারেন এবং খেয়ে কোনো রকম অসুবিধা হয় না, যার ফলে হয়তো আমি করে দিই। আর তাছাড়া আমার ভেতরে ওই একটা আছে, আমার বাবা আমার কাছে রাধা বল্লভী খেতে চেয়েছিল, আমি করে দিতে পারিনি, তারপর বাবা আর ফেরেনি। সেটা আমার ভেতরে সারা জীবন, আমি যতদিন বেঁচে আছি ততদিন থাকবে বন্ধুরা। তো কাজেই আমি এটা, আমার হাজবেন্ড যদি থাকতো তাহলে হয়তো করে দিতে পারতাম না। কিন্তু আমার শ্বশুরমশাই ওই যে গেছিলাম তখনই বললেন যে টুকু কি টিফিন নিয়েছে। আমি আলু পরোটা, মিথ্যে তো আর বলতে পারি না। বলে তাহলে আমাকে দুটো করে দিলি না? তা আমি ঠিক আছে তাহলে দিচ্ছি। ঘুম পাতা তখন বেরিয়ে গেছিল, বলে ঠিক আছে আমি এখন দিস না, আমি একটু শোবো। তখন আর কি একটু আজকে ভোরেতে উঠেছেন, গীতা পড়েছেন, আমি উঠলে আমি তোমাকে ফোন করবো উপরে, তোমাকে বারবার আসতে ইচ্ছা হবে না বাবা, আমি তোমাকে ফোন করবো, তুমি তখন আমাকে করে দিও। আর একটু আগে ফোন করেছিলেন যে খাবার অবস্থায় আমি এসেছি, তুমি আমাকে করে দাও। তো বলতে বলতে আলপনা দিয়ে আজকে অনেক তাড়াতাড়ি ঢুকেছে। কালকে যেহেতু আলপনা দিয়ে কালকে ছিল না, আসেনি, আলপনা দিয়ে আজকে অনেক তাড়াতাড়ি ঢুকে গেছে। শুধু আমার শ্বশুরমশাই খাবে না, খাবে আলপনা দিয়েও, সেই জন্য শ্বশুরমশাইটা নিয়ে গেলেন। আর এই যে এখন এটা আলপনা দির জন্য ভাজছি। অন্যদিন আলপনা দি বাড়ি থেকে কোনো দিন ব্রেকফাস্ট করে আসে, কোনো দিন করে না। তা আজকে এত তাড়াতাড়ি এসেছে যে ওটা করে আসতে পারেনি জল খাবার, সেই জন্য দুটো আলপনা দিই, দুটো আমার শ্বশুরমশাই। আমি আলু পরোটা খাবো না, আমি এখনো কিছু খাবো না। থাইরয়েডের ওষুধ টষুধ খেয়েছি, খেয়ে তারপর মিনা মাসে আসুক, আমাকে দুটো রুটি করে দেবে বরং। আমার শাশুড়ি মা না তেমন ওই খাওয়া দাওয়ার ব্যাপারে, ছেলেকে তো এসবের ছেলেদের এগুলো থাকে না অতটা, হেসেলের জগৎটা আর কি। আর এটাও ঠিক যে আমার শাশুড়ি মা যেটা খেতে চেয়েছিলেন শেষ পর্যন্ত আমি এবং আলপনাকে চুপে চাপে কিন্তু ওনাকে সেটা করে দিয়েছি। বাবার অভিজ্ঞতাটা থাকাতে সেই জায়গাটাতে কিন্তু সাহায্য হয়েছে। কাজেই এমন কোনো শাশুড়ি মার বেলাতে আমাদের তেমন কোনো নেই আর কি, গ্লানি নেই, এবং গুম্বাদা সেটা খুব একটা জানেও না। তো কাজেই সেই জায়গার ভারসাম্যটা কিন্তু মোটামুটি রাখছি আর কি, চেষ্টা করছি। হ্যাঁ, চিলি চিকেন ফ্রাইড রাইস সেটা সত্যি খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছিল, কারণ ডিপ ফ্রাই করা, তারপর সাদা তেলে। কিন্তু এই ঘরের আটায় মাখনে ভাজা, সামান্য একটু পুর দিয়ে বা না দেওয়ার মতো পুর দিয়ে, পুরটা বেশি ক্ষতি হওয়ার কথা নয়। আমরা কি চাইবো যে আমার শ্বশুরমশার ক্ষতি হোক? কখনোই না। তো যাই হোক, একটু আগে ওম নমঃ শিবায়টা চলতে চলতে মাঝখানে যে অ্যাডগুলো হয় না, সেগুলো অ্যাডগুলো দীর্ঘক্ষণ চলছিল, যার ফলে ওখানে কিছুটা কথার আওয়াজ আপনারা হয়তো বা পাচ্ছিলেন। এখন আবার গিয়ে ওটা স্কিপ করে দিলাম, যার ফলে এখন আবার ওম নমঃ শিবায় চলছে। বুধসত্ত্ববাবু ভোরবেলায় বেরিয়ে গেছেন 5:30টার সময়।
এখন বাজে 8:20। আলপনা দিকটাও রেডি হয়ে গেল। আলপনা দিয়ে নিয়ে গেল আমার শ্বশুরমশাইটা শুতে শুতে, আর আলপনা দিকে দিয়ে আসি। আকাশ ভীষণ খারাপ করে এলো। ঘরটা দেখুন, আলো না জ্বালালে পুরো পুরো অন্ধকার, পুরো অন্ধকার। মানে মেয়েটার আমার আজকে ছাতা পাতা নিয়ে যায়নি। এখন যদি একেবারে ঝেপে বৃষ্টি মানে ইয়ে হয়ে যায়, পড়ে যায়, তাহলে ঠিক আছে, মেয়ে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর আজকে লাইট না জ্বাললে তো কথাই বলতে পারছি না। আজকে এই জায়গাগুলো, আমাদের এই কর্নারগুলো না খুব নোংরা নোংরা হয়েছিল। দেখুন একদিনে এতে যায়নি। আমি অর্ডার করেছিলাম ওই ব্রাশ, যেটা ঘষায়, এই যে মিরামাসি। তো এই যে দিকটা, এই কোনাগুলো ভীষণ নোংরা হয়েছিল, তো এটা টানা পরিষ্কার করতে হবে, টানা ঘষতে হবে। একদিনেতে গেল না। হ্যাঁ রুটি খাবো মাসি, দাঁড়া। এই যে একদিনেতে গেল না এগুলো। কালকে আবার করতে বললাম। এই যে বুঝতে পারছেন নিশ্চয়ই পার্থক্যটা। সাথে যখন শেষ দেখা হয়েছিল, তারপর এটা অনেকক্ষণ বাদের ভিডিও। গাছটা মৃতপ্রায় হয়ে এসেছে। এটা ওই শীতের আগে, ধারাটাই এটা, যে শীতের আগে এটা বাপরে মরে যায়। আর এত আগাছা জন্মে গেছে যে এইটুকু টব, তার মধ্যে একখানা এত বড় গাঁদা ফুলের গাছ। আবার যদি আগাছাও হয় তাহলে এই গাছটা বাঁচবে কেমন করে? এটা এরকম সময় মরে যাবে, আবার এটাকে লাগাতে হবে এই গাছটা অন্য জায়গায় দিয়ে। কিন্তু গোড়াখানা দেখুন মোটা হয়েছে, যা সার হচ্ছে সব এটাই খেয়ে নিচ্ছে। এই এই ভদ্রলোক। আমি এবারে একটু রুটি খাবো, খেয়ে চান করে পুজো করে নেবো। হ্যাঁ এই যে সে রুটি খাওয়ার সময় আমার হচ্ছে এখন। মাঝখানে যখন নিচে আলপনা দিকে নিয়ে দিতে গেলাম, কারণ আলপনা দি বললো আমি একা কেন খাবো, তুমিও খাও। শ্বশুরমশাই বললো হ্যাঁ এক জাতীয় পৃথক ফল হবে কেন, তুইও খা। খেতে একদমই চাইছিলাম না, কিন্তু আমার শ্বশুরমশাই হাফ ওনার থেকে দিয়েছে। আলপনা দিয়েও আমাকে গোটাই দিতে চাইছিল, আমি বললাম না হাফ দিলে খাবো। তা ওইটা মিলিয়ে না একটা হয়ে গেছে, তো সেটাতে পেটটা একদম ভর্তি হয়ে গেছিল, তা যার ফলে খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক এখন আবার একটু খিদে খিদে পেয়েছে, সেই জন্য এটা হচ্ছে বিট এবং গাজরের তরকারি, আর এইটা হচ্ছে রুটি। আজকে বৃহস্পতিবার, আজকে সমস্ত ঘরের বিছানার যাবতীয় চাদর বদলে ফেলার দিন, কিন্তু কাচার দিন আজ নয়, কাচবো আমি কালকে। তো বদলে ফেললাম আমাদের দুটো, এবং পাশাপাশি আমাদের মেয়ের বেডরুমের যেটা, এবং আর একটা ঘর যেটা আছে সেটারও। আকাশ মেঘলা, কিন্তু বৈজ্ঞানিক কারণেই প্রচন্ড পরিমাণে গরম, সেটা তো স্বাভাবিক। তবে এক্ষেত্রে কিন্তু বিছানার বালিশের ওয়ারগুলো বদলায়নি, ওগুলো পরের সপ্তাহে বদলে দেবো। আর এই যে এই বিছানার চাদর সমেত সবটুকুই বদলে দেওয়া হয়ে গেছে, এবং এখন কাচতেও আমি দিয়ে দিয়েছি। তবে এগুলো কিন্তু আজকে মেলবো না, মেলবো সমস্ত আগামীকাল। আজকে মেশিনটাকে একটু বিশ্রামে দেবো, সেজন্য নিচের যে বিছানা চাদর সেগুলোও আজকে কিন্তু আমি ধোবো না, সমস্তই ধোবো আমি আগামীকাল। খুবই আনন্দিত প্রত্যেক দিন, যে প্রায় প্রত্যেক দিন যে কোনো না কোনো পদ্ম দিয়ে কোনো না কোনো ঈশ্বরের চরণে দিতে পারছি। এককালে এটা আমার স্বপ্ন ছিল, এবং সেটা এখন বাস্তব। খুব আনন্দ হচ্ছে। আর এটা আমেরিকা মিলিয়ে এটা দারুণ একটা সুন্দর গন্ধ আছে, খুব সুন্দর। এত দূরে দাঁড়িয়ে আছি আমি, তো এই যে দেখুন ওয়াইডার অ্যাঙ্গেলে মোটামুটি এই যে দূরত্ব হচ্ছে ফুট 1.5, এখান থেকেও খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আমি মনে করে বলতে পারছি না যে আমার মেয়ে আজকে ছাতা নিয়ে গেছে কিনা। ইতিমধ্যে ঝেঁপে বৃষ্টি হয়ে গেল এক পশলা। আমি এই সময়টায় তার খোঁজে হাতে দুখানা ছাতা নিয়ে যাচ্ছি হচ্ছে হাতি মোড়ে, ভিজে না আসতে হয় এই জন্য। তো যাই হোক, দূর থেকে দেখলাম যে সে হেঁটে হেঁটে ফেরত আসছে। অদ্দূর অব্দি যেতে হলো না, মানে বিবজিও ক্লাব সংলগ্ন জায়গা থেকেই ওকে আমি পেয়ে গেলাম, মানে আমার বাড়ি থেকে সামান্য একটুখানি দূরত্বেই আমি তাকে পেয়ে গেলাম। তো যাই হোক, তারপর চুলটা কিন্তু সে স্কুলে বেঁধে গেছিলো, ওই ইয়ে থেকে বাস থেকে নেমে সে ঘেমে গেছে, তাই ও নেমে চুলখানা খুলে দিয়েছে। এরপর বাড়িতে গিয়ে স্নান টান বা অন্যান্য যাবতীয় কাজকর্ম সে করবে। প্রসঙ্গত জানাই, টুকুর কিন্তু স্কুলে যাওয়ার সময় চান করে যায়, তবে মাথাটা ভিজিয়ে যায় না। মাথা ভিজিয়ে চানও স্কুল থেকে এসেই করে, অত সকালবেলায় চুলটা শুকোনো চাপ যেহেতু সেহেতু। তো যাই হোক, এখন আপাতত সন্ধেবেলায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে শরীরটা খুব খারাপ হয়েছিল, কয়েকদিন থেকে এই কথাগুলো বলছি, বলতে ভালো লাগে না, আমারও সত্যিই ভালো লাগে না এগুলো বলতে, কারণ এই জীবনটা যাপন করতেও আমার মোটেই ভালো লাগে না।
কিন্তু কি করা যাবে, আমরা লাইফস্টাইল ব্লগ করি মানে তো আমাদের লাইফ মানে মঙ্গল গ্রহের নয়, আমাদের পৃথিবীতে আপনারা উল্টো দিক থেকে যারা দেখছেন অনেকটা তাদেরই মতো, সময় ভালো সময় খারাপ, শরীর ভালো শরীর খারাপ, এগুলো আমাদেরও থাকে। তা সেটাই আর কি, যে আজকে কয়েকদিন টানা আমার একটু সেরকম দিনই যাচ্ছে। আমার পেটে একটা ইনফেকশন হয়েছে সেখান থেকে, এবং সেটা হয়েছে ব্রাউন ব্রেড খেয়ে। সেই যে ব্যাপারটা কিছুতেই যাচ্ছে না কোনোদিনও, মানে অঝরে, আবার কোনোদিনও পরের দিনে একেবারে পুরো বন্ধ, আবার তারপরে মানে শরীর ভেতরে ভেতরে ডামাডোল হয়ে গেছে। তো এখন সেইটা নিয়েই জুটছি, কিছু করার নেই এখন, তবে শরীর ঠিক হয়ে যাবে। আজকে যে মনে হচ্ছে যেন যেটা হলো সেটা হওয়ার পরে আমার শরীর এবার সত্যিই খানিকটা আমি সেরে উঠবো। দীর্ঘক্ষণ পরে আসছে, বুঝতে পারছেন, রান্নাঘর পুরোপুরি গুটিয়ে ফেলেছি। এটা হয়েছে টাইমের মধ্যে, রান্নাঘর গুটিয়ে ফেলাটা আমার জন্য একটা সহজ ছিল না। বৃষ্টি শুরু হয়েছে, রাত্রে ছাটের বৃষ্টি হলে এগুলো কোনোটাই শুকোবে না, এগুলোকে ঘরে ঢুকাই যাবে এগুলোকে। হ্যাঁ, ওই ঘরে ঢুকিয়ে দিলাম, গোপালকে শয়ন দিয়েছি, পাখাটা তো চলছে, ভালো পাখাতে মোটের উপর শুকিয়ে যাবে। তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার মেয়েকে আলুর পরোটা দিয়েছি, সে স্কুলে খাবার সময় পায়নি, খেয়েছে বাসে, বলে এসে বললো যে মা আমি ভাত কিছু খাবো না। তবে বুম্বাদা এলো, আমি শুধু ওকে ভিডিও করার আগ দিয়ে বললাম আমি শুধু একটু শাঁখে ফু দিয়ে নিচ্ছি, তারপরে আসলে এই জায়গাটা পুরো লক হয়ে যায়, তো তুমি তাহলে তখন 5:30 বাজে, তুমি তাহলে তারপর শুরু করো। কোনো ক্রমে সন্ধ্যেবাতিটা দিয়ে শাঁখে ফু দিয়ে আমি ঘরে গিয়ে বন্ধ করে দিয়েছি। তো আমি জানি যে ওর অন্তত পক্ষে আধ ঘন্টা তো কমের পক্ষে লাগবে, 45 মিনিট মতো ওই হরে ধরে সময় লাগে। শুয়েছি, শুয়ে এমন ঘুমিয়েছি উঠতে পারছি না। আমার শুধু এইটুকু ঝাপসা মনে আছে, আমার হাজব্যান্ড আমাকে বলছে তুমি আমাকে দুটো খেতে দাও। আমি কোনো ক্রমে ওর দিকে তাকিয়ে বলছি কি একটা যেন বললাম, আমার আর কিছু মনে নেই। আমি যখন উঠলাম আমাকে কেউ ডাকেনি, আমি আর তারপর বুম্বাদের মধ্যে আমার অবস্থা দেখে আর কিছু আমাকে ঘাটায়নি, আলপনা দিয়ে খেতে দিয়েছে। তারপর আমি যখন উঠলাম তখন বাজে 9:25। উঠেছি তখন দেখছি মেয়ে পড়ছে, আমি বলছি কিছু খেয়েছিস? বলছে না। তা আমি বললাম খাবি না? হ্যাঁ দাও। উঠে হন্তদন্ত হয়ে এই রান্নাঘরে এসে কোনো ক্রমে গরম করে মেয়েটাকে দুটো খেতে দিলাম, দিয়ে সমস্ত রান্নাঘর গোটালাম, গুটিয়ে আবার সেই ঝড়ের গতিতে কাজ করলাম বটে, করতে পারলাম এই জন্য যে আমি উঠেছি, ওই যে একদম নিরবিচ্ছিন্ন 3.5 ঘন্টা 3 ঘন্টা ঘুম, সেটা আমার খুব কাজে লেগেছে এবং আমি করতে পারলাম, কারণ আমার শরীরটা অনেক ফ্রেশ লাগছে। মাঝখানে যে একটা আনইজি ব্যাপার ছিল শরীরের ভেতরে যেটা চলছিল সেটা অনেকটাই কম। এটা ওটা কাজ, মাকে ফোন করা করে তারপর একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে আমি ইন্ডিয়ান ব্লগার কাকুলির ভিডিওগুলো আমার চোখের সামনে এলো, পরপর 3-4টে ভিডিও আমি দেখলাম, তারও বেশি। একটা সময় ছিল ভদ্রমহিলার ভিডিও আমি নিয়মিত দেখতাম। ওনার ভিডিওগুলো দেখা থেকে নিজেকে বিরত রেখেছি এই জন্য যে প্রথম কথা হচ্ছে যখন উনি ভিডিও করতেন, যেই সময়টাতে ওনার ভিডিওগুলো একটা বৃহৎ অডিয়েন্সের কাছে পৌঁছাতো, সেই মুহূর্তে বাংলা ব্লগিং চ্যানেলে যে বিশাল কোনো ব্লগার ছিল, মানে এখনকার মতো মানে বাড়িতে বাড়িতে ব্লগার ছিল না, খুব সীমিত মানুষেরা ব্লগ করতেন, মানুষের হাতে অপশন কম ছিল, সেটাও যেমন একটা কারণ। পাশাপাশি ওনার ব্লগগুলো ভালো হতো, সুন্দর হতো, সেটাও একটা কারণ দেখা। তারপর যাই হোক মানুষের কাছে অপশন বাড়ে, আমি হিন্দি ব্লগ চ্যানেল কিছু দেখতে শুরু করি, ওনার ভিডিওগুলো দেখা থেকে একটুখানি বিরত হয়েছিলাম, অন্তত বছর 1.5-2 তো বটেই। ভদ্র মহিলাকে আমার দারুণ লাগতো, খুব অ্যাট্রাকটিভ, খুব সুন্দরী, নিজেকে খুব সুন্দর রাখেন, খুব ভালো গুছিয়ে সংসার করেন, দুর্দান্ত কথা বলেন, খুব শিক্ষিত পরিমার্জিত একটা ব্লগ। কিন্তু যে কারণে আমার ওনার ব্লগ দেখতে মানে যে মুহূর্তগুলো আসলে আমি স্কিপ করে দিতাম, আমাকে মার্জনা করবেন, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমার শুধু মনে হতো কেন মানে এত সুন্দরী একজন ভদ্রমহিলার এইরকম হাজব্যান্ড হবে কেন? রূপের ব্যাপার নয়, ব্যাপারটা বিশ্বাস করুন রূপের নয়, কেউ তো সেটা মায়ের পেট থেকে নির্ধারণ করে আসে না, কিন্তু ভদ্রলোকের অ্যাপিয়ারেন্সটা না আমার অভিজ্ঞতায় খুব একটা ভালো আমার কোনোদিনও লাগেনি, কোনোদিন লাগেনি। অবশ্যই মানে কাকুলিদিকে এই ব্যাপারে খুব সাধুবাদ জানাবো, অত্যন্ত মানে আমি কি বলবো, আমি তাকে স্যালুট করবো যে তিনি এই কথাগুলোকে বাড়ির বাইরে আনতে পেরেছে। এখনো সেই বিয়েতে থেকে, সেই অবস্থানে থেকে, শুধুমাত্র একটা জায়গায় চাকরি করছেন, কিছুটা আর্থিক স্বনির্ভরতা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভদ্রমহিলা এই কনফিডেন্সটা যে আছে, সেই জন্য আমি তাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। যে কত মানুষের যে ওরই মধ্যে মানুষ গুছিয়ে নিয়ে সংসার করে, একটা বিশ্বাস করবেন বন্ধুরা, একটা পোস্টার, আমার পরিচিত একটি মেয়ে, খারাপ লাগে বলতে এগুলো, মানে এরকমই তার বিয়ে আর কি, সে অল্প বয়সী, সে অবস্থায় সে হঠাৎ করে জানতে পারে তার হাজব্যান্ডের, এবং তার হাজব্যান্ড খুব টক্সিক আর কি যেটাকে বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে মেয়েটি সেই সংসার ছাড়া সময় হাউ হাউ করে কান্না, এই জন্যই যে এই সংসারটাকে আমি খুব নিজের মতো করে সাজিয়েছিলাম,
এই যে পোস্টারটা দেখছো বলে একটা পোস্টার দেখাচ্ছে, এই পোস্টারটা আমি নিজে নিজে মানে ছোট 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 জিনিস, এই যে শোপিসটা, এটা গিয়ে আমি ওই জায়গা থেকে কিনেছিলাম। আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ভেবেছি যে কিভাবে করলে আমার এই জায়গাটাকে সুন্দর দেখতে লাগবে। কত জায়গায় ঘুরেছি কেবলমাত্র এই জিনিসটাকে আমি কোথায় খুঁজে পাবো সেই জন্য। অনলাইনে পাচ্ছি না, বাজেট বেড়ে যাচ্ছে। মেয়েরা সংসার অত তাড়াতাড়ি ছাড়তে পারে না, বড় মায়ার জায়গা সেটা। এবং ঠিক এই জাতাকলে পড়েই বছরের পর বছর মানুষেরা এরকম এই ট্র্যাপে পড়ে যায়। ঠিক ব্যাপারটা তাই, সংসারের মায়া, একটা কড়াই, একটা বালতির মায়া, সেটাও মানুষকে আটকে রাখে। কিন্তু তিনি যে তা সত্ত্বেও এই জিনিসগুলোকে বাড়ির সামনে নিয়ে এসেছেন, এরকম লক্ষ লক্ষ মেয়ে আছে যাদের কোনো বাড়ি হয় না। সেজন্য বাবা আমি খুব মন থেকে চাই প্রত্যেকটা মেয়ের একটা বাড়ি হোক, এমনকি আমারও একটা বাড়ি হোক। 1 BHK ফ্ল্যাট হলেও বাবা ওটা আমার নিজের বাড়ি, আমাকে কেউ বলতে পারবে না আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। এত বড় আসপর্দা, হ্যাঁ, বাড়ির গৃহলক্ষ্মীকে তুমি বলছো বাড়ি থেকে বেরিয়ে যাও, এইটা কি অসভ্য লোক। আর এটা যদি কেউ বলেন আমি ওই ভদ্রলোকের দিকটা না শুনেই কথাগুলো বলছি, দিকটা শোনবার কিছু নেই। এই লোকটাকে প্রথম থেকে আমার তাই মনে হতো যেটা আজকে কাকলি আলফিলের দিনে সেটা তিনি বলছেন। মানে আমি সত্যি খুব দুঃখিত হয়েছি বন্ধুরা। মানে একটা সমাজের একটা যেন জ্বলন্ত খণ্ডচিত্র চোখের সামনে উঠে এলো। প্রত্যেকটা মেয়ের না একটা নিজের বাড়ি দরকার। একটা এমন মানে জলের মধ্যে আমাকে যদি কেউ চেপে ধরে, যে কাউকে যদি চেপে ধরে, তাহলে কি হবে? মানে আমি তলিয়ে যাচ্ছি, চেপে না ধরে আমি বলি যে আমি তলিয়ে যাচ্ছি, তাহলে আমি কি করবো? হয় আমি মরে যাবো, তা নাহলে ওপরে উঠবার জন্য আমি ছটফট ছটফট করবো, আমি বেঁচে থাকার চেষ্টা করবো। ওই যে ছটফটানিটা মানে ওপরে ভেসে ওঠা ছটফট, ওটাই মানুষকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় যেটা মানে কহতব্য নয়। এবং যখনই ওই বাড়িটা হয়ে যাবে পুরো খেলা বদলে যাবে, তখন আর কেউ বলবে না বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাকে বুম্বাদাকে এই বাড়ি থেকে, এখন তিনি বৌমন্ত প্রাণ হলেও আমার শ্বশুরমশাই তো আগাগোড়াই এমনি ছিলেন না। বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। ঝগড়া হলেই বলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। এই ছেলেকে, এই বৌমাকে সকালবেলায় উঠে বুম্বাদা আমাকে বললো তুই নিচে জল নেই, আমি তখন নিচে রান্না করছি, বুম্বাদাকে টিফিন দেবো, জল নেই, আমি আধখানা সাবান মেখে দাঁড়িয়ে আছি, তুমি একটু জলটা চালাও। জলটা আমি চালালাম। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বললেন কি ব্যাপার, আমি তো কালকে রাত্রেই জল চালিয়েছি, জল নেই, এটা তো হতে পারে না, এই তো জল পড়ছে। আমার শ্বশুরমশাইকে জলটা বন্ধ করে দিলেন। আমি আর কি করবো, চুপ করে আছি। তখন বুম্বাদা আবার নিচে গেল ওই অবস্থাতে, তখন দেখছি গায়ে সাবান মাখা অবস্থাতে, বলছে যে জল নেই তো, তুমি জলটা চালাওনি, আমাকে নিজে গিয়ে বলছে জলটা চালাওনি। তখন সাহেব বলছেন যে আমি ডিসাইড করবো এই বাড়িতে পাম্প কি চালাবে। হাজবেন্ড বললো তাহলে আমি কি করবো, আমার তো উপরে জল নেই। শাশুড়ি মা একটু প্রমাদ গুনলেন, কি বলবো। আর এখন গিয়ে তিনি বললেন যে ঠিক আছে তাহলে চালিয়ে দাও বলে ছেলের এই অবস্থা দেখে তিনি চালালেন। নিচে একটা তোয়ালে জড়িয়ে সে নিচে গেছিল। তারপর সেটা চালানোর পরে তারপর বুম্বাদা চান করে যখন নিচে নামছে, তখন তার আগে আমার শ্বশুরমশাই ভীষণ চেঁচামেচি করছেন, আমি রান্নাঘরে চুপচাপ কাজ করছি। লোকটার দেরি হয়ে যাবে। তারপর বুম্বাদা যখন নিচে গেল প্রচন্ড প্রতিবাদ করলো যে তুমি এরকম কেন বলছো, এটা কি ধরনের ক্ষমতার মানে জাহিরি। এবং তারপর তিনি 5 মিনিটে 3 বার বলেছিলেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, ঘাড় ধরে বের করে দেবো, গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। সেই দিনকে আমরা বলেছিলাম আর কোনোভাবে এরকম শোনা যাবে না, আমরা আর এই বাড়িতে থাকবো না, এটা তোমার বাড়ি, তোমাদের বাড়ি। এরকম বহুবার হতেন, আমার শাশুড়ি মা কেঁদে ভুঁইয়ে লুকিয়ে পড়তেন, আর আমরা বেরোতে পারতাম না। তারপর সেদিনও তাই হলো। মাঝখানে টুকুরো ব্যাপারগুলো জানতো, টুকুরো শুনেছিল, সেই দিনের ঘটনা টুকুরো শুনেছিল, এত চেঁচামেচি হচ্ছিল। তো তখন আমার শাশুড়ি মা আবার কান্নাকাটি শুরু করলেন। আমি সেদিন আমার শাশুড়ি মাকে বলেছিলাম সংসারের রাজনীতিটা না মা আমিও এবার বুঝে গেছি, আর কেঁদে লাভ নেই, এরপর কিন্তু আমরা বেরোবই। কিন্তু আমরা সেই দিনই ডিসাইড করেছিলাম যে আমাদের বেরোতে হবে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে বাবা মার প্রতি দায়িত্ব আছে, এমন একটা জায়গায় আমাদের থাকতে হবে যেখান থেকে আমরা এক ডাক দিতে আসতে পারি। তখন এই বাড়িটা ভাঙা হচ্ছে, তখন এই ফ্ল্যাটটা আমরা বুক করলাম। কমন বাউন্ডারি ওয়াল, শাশুড়ি মার এত কষ্ট হয়, যাবতীয় তার অসুবিধা তো সবই রাত বেরোতে হতো, এই কমন বাউন্ডারি ওয়ালের মধ্যে আমরা তখন ফ্ল্যাটটা বুক করলাম। ফ্ল্যাটে যেই গৃহপ্রবেশ হলো তারপর থেকে একটি দিনের জন্য আমার শ্বশুরমশাই বলেননি বাড়ি থেকে বেরিয়ে যাও।
ফ্ল্যাট যেই বুক হয়ে গেল তারপর থেকে একটু 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 করে মন মানসিকতার বদল ঘটতে শুরু করলো। ছেলেকে খুব ভালোবাসতেন, আমার শ্বশুরমার কথা বলছি। তিনি ছেলেকে অ্যাপ্রিসিয়েট করতেন, অনেক কিছু করতেন, কিন্তু ছেড়ে দিন ওই মানুষটা মারা গেছে। এখন ওই ব্যাপারগুলো নিয়ে আর বলে লাভ নেই, কিন্তু যাই হোক। আর আমরা বুঝতে পারলাম যে তখন তার শারীরিক অবনতিও ঘটেছে, আমরা এই বাড়ি থেকে বেরোতে পারবো না। তখন যাই হোক, মাকে আমি বললাম যে মা দেখো, একটা ফ্ল্যাট আমার হয়ে গেছে, আর তখনও নিচে খাওয়া দাওয়া একসঙ্গে। হ্যাঁ, আমার মার ওপর নিচ করা খুব মুশকিল, বাবা চলে গেছে, তোমার ওখানে দিনাটা একা থাকাটা সেফ না, আমার এখানে একটা ফ্ল্যাট হয়েছে, মা চলো তুমি এসো। তখন মাকে নিয়ে এলাম। তারপরে কোভিড এসে গেল, মা দিনাটাকে মিস করতে শুরু করলেন, এবং পরিস্থিতি আমার শ্বশুরবাড়িতেও মাঝে মাঝে এমন হতো যেগুলোর আঁচ মায়ের গায়ে গিয়েও লাগতো। মা ডিসাইড করলেন যে না, আমি আর শিলিগুড়িতে থাকবো না, দিনহাটা আমার নিজের বাড়ি, নিজের কমফোর্ট জোন, নিজের বালিশ, নিজের বিছানা, আমি দিনহাটাতেই থাকবো। সেটাই আমার জন্য সম্মানের, এবং আমি সেটা মনেও করি ঠিকই করেছিলেন। তিনি এখান থেকে চলে গেছেন। কিন্তু অনেকদিন আমি অপেক্ষা করেছিলাম, প্রায় 1.5-2 বছর, যে মা যাতে আসেন, কিন্তু মা আসেননি। আমি তারপর সেই ফ্ল্যাটটাকে খালি করে, দিনহাটা যেটুকু পাঠানোর পাঠিয়ে, বাকি এদিক ওদিক মায়ের অনুমতি নিয়ে বিলিয়ে, তারপরে ফ্ল্যাটটা খালি করে, তারপর এখন ফ্ল্যাটটা খালি করে দিয়েছি। ভদ্রমহিলা খুব শিক্ষিত। তিনি যদি ম্যানিফেস্ট করেন, তিনি যদি মেডিটেশন করেন, তাহলে তিনি আমার জিভের শব্দ মিলিয়ে নেবেন, 1 বছরের মধ্যে বাড়ি করে চলে আসবেন, ফ্ল্যাট বুকিং করে ফেলবেন, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। বাড়ি করে ফেলেছ, বাড়ি করে ফেলেছ, এই হয় দুনিয়ার খেলাটাই এটা। বহু সময় এরকম কথা এসেছে যে এই ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, কোনো দরকার নেই, এত বড় বাড়ি, এত বড় ইয়ে। লোকে অবাক হয়, পাশে ফ্ল্যাট কিনেছিস, কিন্তু আমি জানি ওইটা আছে, ওটা আমাদের রক্ষা কবচ। সেজন্য ইচ্ছা পূরণের জীবন কখনো দেখাতে নেই বন্ধুরা, সেটা ভীষণ ভুল কথা, ভুল জিনিস। যে সমস্ত দূর দূরান্তরের আত্মীয়, যাদের আমরা, সবার ক্ষেত্রে কথাটা সত্যি, আমরা অ্যাভয়েড করতে পারি, তাদের আমরা ব্লগে নাই আনবো, কিন্তু যাদের সাথে সহাবস্থানে থাকি তাদের দোষও যেমন আছে, গুণও তেমন আছে, সব মিলিয়েই একটা মানুষ। কিন্তু যেটা দেখাবো সেটা যেন অরিজিনাল দৃশ্য পায়, তার মধ্যে মিলাবাটি কখনোই করা যায় না। আমি অত্যন্ত ব্লেসড যে আমি বোধিসত্ত্ব খান নামক একজন ভদ্রলোকের ঘরণী। এই ভদ্রলোকের পাশে থাকাটাই একটা বিশাল বড় ব্লেসিং। এই জায়গাটাতে আমি সত্যিই ধনী, ঈশ্বরের কাছে ঋণীও, কিন্তু তার মানে এটা নয় যে আমার পেছনেও কোনো ঘটনা নেই। বন্ধুরা, দেখা হচ্ছে বরং কাল। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি।